আর কেউ কোথা থেকে আমি জানতে পারি কয়টা আর্টবোর্ড আছে? একটু ফাস্ট ভাই দুইটা। আগে দেখছিলেন তাই বলতেছেন নাকি? না ভাই, ওই যে উপরে যে আর্টবোর্ডের ইয়ে আছে, ওই যে আর নিচে থেকে তো দেখা যায় কন্ট্রোল প্যানেলের নিচে কন্ট্রোল প্যানেলের আচ্ছা, এটা দুইটা। স্ট্যাটাস বার দুইটা আছে। তাহলে 2 নম্বরে যদি ক্লিক করে দেখেন, জাস্ট 2 নম্বরে ক্লিক করলাম, এই যে আর্টবোর্ড 2 এখানে গেলাম, 2 নম্বরটা ফিট হয়ে গেল। আমি 1 নম্বরে ক্লিক করলে 1 নম্বর। আপনার যদি এখানে 100টা থাকে, 1000টা থাকে, এখানে যেমন সব লিস্ট হবে, এখানে ক্লিক করবেন আপনার সামনে চলে আসবে। আবার আপনি এখানে কাস্টম ভাবে লিখে দিতে পারেন, জাস্ট এখানে ড্র্যাগ করে দেখেন, ড্র্যাগ করে দিলাম, আমি 2 লিখে এন্টার দিলাম, আমার সামনে চলে আসলো। কাস্টম ভাবে করতে পারেন। আবার দেখেন এখানে একাধিক থাকতে পারে, জাস্ট ফার্স্ট 1000টা আছে, এইখানে গিয়ে জাস্ট এইটা ফার্স্ট এখানে দিবেন, 1000টা থাকলে ফার্স্ট এটা আপনার সামনে আসবে, এইটা দিয়ে দিবেন লাস্ট এটা আপনার সামনে আসবে। ওয়ান বাই ওয়ান যাবেন, প্রিভিয়াস যেটা ফিট আছে, যেটা আপনার সামনে ফিট আছে তার পরেরটা, এভাবে কিন্তু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমরা অ্যালাইন শিখবো। তো এখানে একটু দেখলাম আর্টবোর্ডটা ফিট হয়ে গেল আমাদের ডকুমেন্ট উইন্ডোতে। ডকুমেন্ট উইন্ডোতে ফিট হয়ে গেল। ডকুমেন্ট উইন্ডো মানে এটা একটা উইন্ডো, একটা ডকুমেন্ট উইন্ডো, একটা ডকুমেন্ট উইন্ডো। ঠিক আছে, যেটা দেখেন আমি যদি একটু জুম করি, জুম করলে আমার উপরে কিছু অংশ, নিচে কিছু অংশ বাইরে চলে গেছে না? জাস্ট আমি 1 নম্বরে ক্লিক করব, সরি 2 নম্বরে যেতে হবে, কারণ আমার অলরেডি 1 নম্বর আছে, তারপর 1 নম্বর ক্লিক করলে দেখেন ফিট হয়ে যায়। আবার এখানে যদি অনেক জুম থাকে, অনেক জুম আছে, কিন্তু এখানে ক্লিক করলে তো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিউতে যাবেন। কেন এটা দেখার একটা বিষয় আসতেছে না আপনার, চার্টবোর্ডটা দেখবেন পুরোটাই কি আছে। তো ভিউ হচ্ছে দেখা দেখির বিষয়, ভিউ মানে আমরা দেখি। তো ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, একটা আর্টবোর্ড যেটা আপনার অ্যাক্টিভ আছে সেটা এখানে ফিট হয়ে যাবে। অ্যাক্টিভ মানে কি, দেখেন এখানে 1 নাম্বার দেখাচ্ছে মানে 1 নাম্বারটা অ্যাক্টিভ আছে। আমি যদি 2 নম্বরে ক্লিক করি তো 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমি যদি এখান থেকে, আমি আর্টবোর্ড প্যানেল আছে এখানে, আপনি উইন্ডো থেকে গিয়ে এখান থেকে প্যানেল নিয়ে আসতে পারবেন। তো এখানে আর্টবোর্ড প্যানেল আছে, দেখেন আর্টবোর্ড এটা। আমি যদি 1 নাম্বার সিলেক্ট, আমি 2 নম্বরে ক্লিক করি, এখন 2 নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে, 1 নাম্বার এখানে। আবার আপনি এখান থেকে কিন্তু নিজের মতো করে ইচ্ছা মতো দেখতে পারবেন। তবে 1 নাম্বার ক্লিক করলাম, 1 নাম্বার দেখা যাচ্ছে না, এখন সেটা দেখবেন কিভাবে, এইখান থেকে তো দেখলেন ক্লিক করলেই আসে, উইন্ডোতে গিয়ে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো ক্লিক করলাম, 1 নাম্বারটা ফিট হয়ে গেল, 2 নাম্বারটা যেখানে ইচ্ছে সেখানে চলে গেছে, এটা ফিট হলো আপনার সামনে একেবারে সেন্টারে পেস্ট বোর্ডের। 1 নাম্বার ফিট আর্টবোর্ড ইন উইন্ডো। আবার দেখেন এখানে 1000টা থাকতে পারে, 100টা থাকতে পারে, 5টা থাকতে পারে। তো সেটা কি, যতগুলো আর্টবোর্ড থাক সবগুলো আপনার ডকুমেন্ট উইন্ডোতে আপনি ফিট করবেন। ভিউ থেকে ফিট অল ইন উইন্ডো, যতগুলো আর্টবোর্ড আছে সবগুলো একসাথে আপনার সামনে চলে আসবে। যদি অনেক থাকে তাহলে ছোট ছোট আকারে আসবে, যদি 2টা থাকে এরকম বড় সাইজে আসবে। তাহলে দেখা দেখির বিষয় ক্লিয়ার। কিন্তু আর দেখেন এখানে আমি একটু জুম করলাম, জুম করার পর এখানে একটা আছে অ্যাকচুয়াল সাইজ, এটা ক্লিক করলে অ্যাকচুয়াল সাইজ যেটা সেটা এখানে চলে আসবে। আর এইগুলো আপনি শর্টকাট আছে সবগুলো, কন্ট্রোল 0 দিলে ফিট হয়ে যায়। আমি যদি কন্ট্রোল 0 দিই তাহলে সবগুলো একসাথে, কন্ট্রোল 0 প্রেস করলাম সবগুলো একসাথে। ঠিক আছে, আবার অ্যাকচুয়াল সাইজের জন্য এখানে আছে কন্ট্রোল 1, আমি একটু জুম করলাম, এগুলো শর্টকাট, কন্ট্রোল 1 প্রেস করলাম, অ্যাকচুয়াল সাইজ চলে আসলো। তো শর্টকাট গুলো আপনারা দেখে নেবেন। তো আমি তাহলে এখানে ফিট করলাম, আমি দুইটাই একসাথে ফিট করব, কন্ট্রোল 0 দুইটা ফিট করলাম। এখন দেখেন আর্টবোর্ডটা কেমন হবে, এই রোবটটা আমরা কিভাবে করব। এখানে অনেকগুলো শেপ, আমরা অলরেডি কিছু শেপ তৈরি করা শিখছি। এখন এই শেপ গুলো তো তৈরি করলাম, ঠিক আছে, এইগুলোকে আমি 2টা আর্টবোর্ডে কাজ করবো। মানে হচ্ছে আমি একটা আর্টবোর্ড এখানে রেখে দিলাম, সেখানে মেন অবজেক্ট গুলো এনে এখানে ডিজাইনটা ফাইনাল করব, আর একটা আর্টবোর্ডের উপরে আমরা ডিজাইন গুলো করব। ঠিক আছে, এখন এই শেপ এগুলোকে কিভাবে অ্যালাইন করা যায়, আমরা গত পর্বে দেখছি যে কিভাবে আমরা আর্টবোর্ড মানে অবজেক্ট গুলো সিলেক্ট করবো আমাদের পছন্দ মতো, কর্নার গুলো রাউন্ড করব, এগুলো দেখছি আমরা গত পর্বে। আজকে দেখবো তাহলে এগুলো আমরা তো ডিজাইন করা শিখছি, এবার এগুলোকে আমরা সমানভাবে অ্যালাইন করবো কিভাবে। তো দেখেন এইখানে আমি এই একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওই যে মনে আছে ফিল কালার, সবগুলো একই ফিল কালার যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এইগুলোকে আমি এই যে সেন্টার বরাবর, এইগুলো এটাতে সেন্টার বরাবর একেবারে হরিজন্টালি আমি সেন্টার করি। তো দেখেন আমি এই
এখানে কিন্তু চলে আসছে যে আপনি অ্যালাইন অপশন গুলো, কিন্তু আপনি উইন্ডো থেকে অ্যালাইন নামে একটা অপশন পাবেন। এই অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইন যদি ভালো জানেন, ডিজাইন আপনার সাজাতে কোনো সমস্যা হবে না। অ্যালাইনটা এখানে রাখলাম। রাখার পরে অ্যালাইন দেখেন তিন ভাবে উপরে অ্যালাইন থেকে করা অ্যালাইন যায়। গুলো সেট করতে কি করা লাগবে? ওটা এমনি আপনার চলে আসে, ওটা অটোমেটিক্যালি চলে আসে। আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল প্যানেল কি কন্ট্রোল, ওইগুলো কন্ট্রোল করার জন্য যে যে অপশনগুলো লাগে সেগুলো কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, সেইভাবে এখানে আসছে। তো ওইটার জন্য আপনার চিন্তা করার দরকার নেই। দেখেন এইখানে অ্যালাইন আমরা তিন ভাবে করতে পারবো। একটা হচ্ছে আর্টবোর্ড অনুযায়ী, একটা হচ্ছে শেপ অনুযায়ী, সিলেকশন অনুযায়ী, আর একটা হচ্ছে আপনার কি অবজেক্ট অনুযায়ী। কি কিভাবে বলেন তো? অ্যালাইন কয়ভাবে করা যায়? আর্টবোর্ড অনুযায়ী, অ্যালাইন টু আর্টবোর্ড, এই আর্টবোর্ডের অনুযায়ী অ্যালাইন করা যাবে। আর আরেকটা হচ্ছে সিলেকশন অনুযায়ী, আমি যেগুলো সিলেক্ট করছি এইগুলোকে অ্যালাইন করবো, এই সিলেকশনের ভিতরে অ্যালাইন করবো। আর একটা হচ্ছে কি অবজেক্ট অনুযায়ী, যে একজনকে বলে দিলাম এ বস, এর অনুযায়ী তোমরা সবাই অ্যালাইন হও। তিন ভাবে অ্যালাইন করা যায়। আপনি অ্যালাইন প্যানেল ওপেন করলে অনেক সময় দেখবেন এরকম দুইটো পাবেন। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, অপশন বারে যাবেন, এই যে প্যানেলের অপশন বার, এখান থেকে শো অপশন দিয়ে দিলে বাকিটা নিচেরটা চলে আসবে। আর এখানে দেখেন অ্যালাইন হচ্ছে কয়ভাবে, অ্যালাইন তো আমরা তিন ভাবে করতে পারি। তারপর অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইন টু ডিস্ট্রিবিউট অবজেক্ট, আর হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেস। স্পেস বলতে কি বোঝানো হচ্ছে, এই অবজেক্ট থেকে এই অবজেক্টের ভিতরে এই স্পেসটা। আর ডিস্ট্রিবিউট অবজেক্ট মানে এইখানে যতগুলো আছে, এইখান থেকে এইখানে যতটা এর উইড আছে, মানে উইড আছে যতটা, এর ভিতরে সবগুলো অ্যালাইন হবে। এটা এটা ঠিক থাকবে, ভিতরে গুলো সেম জায়গা নিয়ে বসে যাবে। সেই অপশনগুলো এইখানে, মানে এই ধরনের কাজ যদি আপনার প্রয়োজন হয়। আর অ্যালাইন টু অবজেক্ট মানে এই অবজেক্ট গুলোকে আপনি আপনার মতো করে অ্যালাইন করবেন। বিষয়গুলো কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনারা একটু বলবেন, না বুঝলে কিন্তু না বুঝে যাবেন না। তো ঠিক আছে, আমি প্রথমে তাহলে অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিচ্ছি। এখান থেকে মেনু আছে অ্যালাইন টু সিলেকশন, আবার এটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন এই তিনটা, এইখান থেকে আপনি পাচ্ছেন এই সিলেকশন। তাহলে আমি এইগুলোকে সিলেক্ট করছি, এই সিলেকশনে অ্যালাইন করবো। এখন আমি বলতেছি এগুলো ভার্টিক্যালি, সরি হরিজন্টালি সোজা হয়ে যাবে। তো আমি এটার উপরে যদি আসি, এটা ভার্টিক্যালি সেন্টার, এটা হরিজন্টালি অ্যালাইন সেন্টার, হরিজন্টালি মানে আর, তো আমি ভার্টিক্যালি দেবো এটা। তো এইটা দেখেন, সাইন গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মিডিল বরাবর সেন্টার হবে। জাস্ট এখানে ক্লিক করলাম, সবাই মিডিলটা সেন্টার বরাবর আসছে, দেখছেন? এই সিলেকশন গুলো সেন্টার, এই অবজেক্ট গুলো, এই অবজেক্ট গুলো। এবার এই ডিস্ট্রিবিউট অবজেক্ট, এই অবজেক্ট গুলো ডিস্ট্রিবিউট করব। এখানে দুই ভাবে করা যায়। আবার এই অবজেক্ট ডিস্ট্রিবিউট স্পেস, এই অবজেক্ট গুলোর স্পেস ডিস্ট্রিবিউট করব। দেখেন এখানে এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট, এখানে ক্লিক যদি করি সবার ভিতরে সমান জায়গা নিয়ে চলে গেছে, স্পেসটা ডিস্ট্রিবিউট করলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? কিছুটা কি ক্লিয়ার? স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, কোনটাতে? এইটা 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 স্যার। এটা আমি এই যে সেন্টার যেটা করলাম, এই যে অবজেক্ট অ্যালাইন্ড অবজেক্ট অনুযায়ী সেন্টার, মানে এইগুলো প্রথমে ছিল এভাবে ছিল, হ্যাঁ। আমি এইগুলোকে সব একসাথে ড্র্যাগ করে মার্কিং করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এগুলো আমার অবজেক্টটা, অবজেক্ট বলতে পারেন এগুলোকে একটা একটা, এই যে লাইন, সিঙ্গেল সিঙ্গেল লাইনকে আমরা অবজেক্ট বলতে পারি কিনা? হ্যাঁ এখন এই অবজেক্ট গুলোকে আমি কি করব, এই ভার্টিক্যালি মানে এই সেন্টার বরাবর মিডিলের যে সেন্টার পয়েন্ট আছে এগুলো অনুযায়ী আমি সেন্টার করবো। মিডিলটা যেন সবাই সমান লাইনে দাঁড়ায়। জাস্ট এই সাইনে যদি আমি এখানে ক্লিক করি, এটা এখানে। আচ্ছা, সাউন্ড আসছে যে কার এখান থেকে? ঠিক আছে, এটা কিন্তু এই বরাবর সেন্টার হয়ে গেল। এবার আমি চাচ্ছি কি, এগুলোর ভিতরে স্পেস, এখান থেকে যে এইটা, এই যে এই লেফটে আর রাইটে এর এই যে এর উইথটা আছে, এইগুলো ভিতরে এইগুলোকে এর সাথে সমানভাবে স্পেস করে দেবো, যেন একটা থেকে আরেকটা দ্রুত ঠিক থাকে। জাস্ট এখানে ক্লিক করলাম, স্পেসটা একটার ভিতরে একটা থেকে আরেকটা দ্রুত সব সমান আছে। এরপর আমি করলাম যে টপে, এই যে টপটা আমি অ্যালাইন সবাই টপটা সমান রাখবো। জাস্ট এখানে দেখেন যে টপ সমান হয়ে গেল।
টপ অ্যালাইন দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, এগুলো এগুলো সিলেকশন অনুযায়ী এই অবজেক্ট গুলো সিলেক্ট করছি তার ভিতরে কিন্তু হচ্ছে, ঠিক আছে। আবার আবার এইখানে যেমন ছিল আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এগুলোকে সব মার্কিং করে সিলেক্ট করলাম। আমি অবজেক্ট অনুযায়ী সিলেক্ট মানে সিলেকশন অনুযায়ী কিন্তু এগুলো করলাম। এই দেখেন সিলেকশন আমার এটা সিলেক্ট আছে। এখন অ্যালাইন টু কি অবজেক্ট, কি অবজেক্ট মানে কি, দেখেন চাবি রিং চাবি চলে আসে। মানে আপনি যখনই এইখানে অ্যালাইন টু কি অবজেক্ট করে দিবেন, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই সিলেকশন অনুযায়ী এগুলোকে দেখালাম। দেখেন এই অবস্থায় এরকম আছে। আমি যখন কি অবজেক্ট করে দিচ্ছি তখন এর ভিতরে একটা পরিবর্তন আসবে। এর ভিতরে এইটা দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, মানে একে বস বানাইছে। এখন আপনি যে কোনো সময় যে কোনো অবজেক্টটাকে জাস্ট ক্লিক করে দিবেন, সেটা বস হয়ে যায়। এখন এই বস হয়ে গেছে। এখন কি অবজেক্ট মানে এ যে পজিশনে আছে এর অনুযায়ী আমরা এগুলোকে অ্যালাইন করতে পারবো। এখন এই আছে তো বস, এখন আমি যদি এখানে ভার্টিক্যালি সেন্টার দিয়ে দিই, এরা দেখেন এর অনুযায়ী চলে আসে। এই সেন্টারটা দেখেন এই বরাবর সেন্টার সব ঠিক আছে। এখন হচ্ছে এখনো কি অবজেক্ট অনুযায়ী অ্যালাইন চলতেছে, কি অবজেক্ট সিলেক্ট আছে। এখন আমি টপটা যদি সিলেক্ট করি, এর যে টপ এই অনুযায়ী এরা নিচে নেমে আসবে, এই অনুযায়ী নিচে আসছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি এর ভিতরে ডিস্ট্রিবিউট এই স্পেস গুলো সবার ভিতরে সমান করে দিতে যাচ্ছি, এখানে তো অনেক আছে, সরি ডিস্ট্রিবিউট সমান হয়ে গেল। আমি এগুলোকে সিলেক্ট করলাম। তো দেখেন আমরা কয়ভাবে দেখে ফেললাম, সিলেকশন অনুযায়ী অ্যালাইন করলাম, যেগুলো অবজেক্ট গুলো সিলেক্ট করে তাদেরকে আমি সিলেক্ট করলাম, এদের ভিতরে যে কোনো একটাকে বস তৈরি করে মানে কি অবজেক্ট করে সেই অনুযায়ী আমি অন্যগুলোকে অ্যালাইন করলাম, ঠিক আছে। কারণ আপনি যদি একটা ক্যালেন্ডার ডিজাইন করছেন, ওর অনেকগুলো মাসের কতগুলো শেপ নিতে হয়, সেগুলোকে সুন্দরভাবে অনেকগুলো টেক্সটকে সুন্দরভাবে অ্যালাইন করতে হয়, এগুলো কিন্তু আপনার দরকার হবে। এগুলোকে আমি এবার কি করলাম, গ্রুপ করে দিচ্ছি যেন সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট না হয়। সিলেক্ট আছে এখান থেকে অবজেক্ট থেকে গ্রুপ, এগুলো গ্রুপ হয়ে গেল। এখন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হবে। এখন আমরা এখানে দুইটা দেখে ফেলছি, সিলেকশন অনুযায়ী আর কি অবজেক্ট অনুযায়ী। এখন এটাকে আমরা আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করব। এই রোবটের মুখটাকে এখানে নিয়ে আসবো। তো এই একটা অ্যাক্টিভ আছে অ্যাডবোর্ড 2, এখন আমি আর্টবোর্ড 1 এ নিয়ে যাব কিভাবে, এখানে কিন্তু আমি ড্র্যাগ করেও নিয়ে যেতে পারি। আমরা ড্র্যাগ করে নিয়ে যাব না, আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করব কিভাবে, এই আগে অ্যাডবোর্ড থেকে ওই অ্যাডবোর্ডে, আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করলে এই অ্যাডবোর্ড থেকে ওই অ্যাডবোর্ডে নিয়ে যেতে হবে এরকম না কিন্তু। আপনি চাইলে এটাকে টপে দিন, আমি দেখেন এইখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিলাম, এই আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হবে। একে বলবো আমি এখন টপে যাও, এই যে টপ ভার্টিক্যাল টপ, দেখেন টপে চলে গেছে। আমি একে বলবো এখন বটমে আসো, বটমে চলে আসছে। সেন্টারে যাইতে বলবো, সেন্টারে গেছে। এটাকে আমি দেখেন হরিজন্টালি লেফটে চলে আসছে, হরিজন্টাল রাইট, হরিজন্টালি সেন্টার, সেন্টারে চলে আসছে। দুই সাইডে একই স্পেস দিয়ে। আর্টবোর্ড অনুযায়ী যে শুধু খালি মানে এই আর্টবোর্ড এক আর্টবোর্ড থেকে আর এক আর্টবোর্ডে নিয়ে যেতে হবে তা না, এটা আপনি যে অনুযায়ী করবেন, যে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে সে তখন সেই আর্টবোর্ডের অনুযায়ী অ্যালাইন হবে। এখন আর্টবোর্ড আমার সিলেক্ট আছে কোনটা 2, এই জন্যই আর্টবোর্ড এখানে অ্যালাইনে আপনার অপশনটা সিলেক্ট আছে আর্টবোর্ড অ্যালাইন। আর এখানে অ্যাক্টিভও আছে আর্টবোর্ড 2, আর্টবোর্ড 2 এটা। আর আমি অ্যালাইন করব আর্টবোর্ড অনুযায়ী। তো অ্যাক্টিভ যে আর্টবোর্ডটা থাকবে সেই অনুযায়ী তখন সে অ্যাক্টিভিটিস করবে। এখন আমি এখানে গিয়ে কন্ট্রোল প্যানেল মানে সরি স্ট্যাটাস বারে গিয়ে অ্যাক্টিভ করে দিলাম অন। আমার কিন্তু এই অবজেক্ট গুলো সিলেক্ট আছে, এখন আমি অ্যাক্টিভ করে দিলাম অন না। এখন একে যদি আমি সেন্টার দিয়ে দিই, দেখেন সেন্টার, হরিজন্টালি সেন্টার, ও দেখেন এই অ্যাডবোর্ডে চলে আসছে। কারণ অ্যাডবোর্ড এখন অ্যাক্টিভ এইটা, আগে ছিল 2 নাম্বারটা, এই জন্য 2 নাম্বার অনুযায়ী হচ্ছিল। এখন আছে 1 নাম্বার অ্যাডবোর্ড অ্যাক্টিভ, এই জন্য ড্র্যাগ করে আমি এখানে বসাই দিলাম, রোবটের মুখটা চলে আসলো। অনেক ইজি না? এরপরে দেখেন এখানে দুইটা চোখ মতো আছে, রোবটের চোখ আমরা এখানে বসাবো। তো এটাকে আমি অ্যালাইন করবো, তো একে আমি এইখানে নিয়ে আসবো। তো আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করে আমি সহজে নিয়ে যেতে পারি। অ্যাক্টিভ করে দিলাম অন, দিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম, এইখানে চলে আসছে। আসার কারণে কোনো ক্লিক করলাম, তাই না, এটা তো ধরতে পারতেছি না, কই গেল, এখানে সরাইতে নিয়ে আসতে হবে। তো এটা সরালে আমি তো এটাকে আবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার যদি এটা ধরি, এটা ধরে যদি এখানে নিয়ে আসি তো ও তো হারাই যাচ্ছে। ও মানে এই লেয়ারটা পিছনে আছে, এই যে রোবট হেড আছে এর পিছনে আছে। এখন আমরা ওটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, এখন দেখেন এইখানে দেখা যাচ্ছে না, ও কিন্তু আছে ওইখানে। তো এই শেপটা আগে যেন ওকে দেখা যাচ্ছে না, আমাদের কয়েকভাবে করতে পারি। লেয়ার প্যানেল থেকে দেখেন এখানে লেয়ার প্যানেলে
লেয়ার প্যানেলে যদি আমি যাই, গিয়ে এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার এই যে আর্টবোর্ডের এই রেড রেড, আমি যদি এখানে আর্টবোর্ডের অপশন প্যানেল থাম্বনেল সাইজটা বড় করে দিই, থাম্বনেলগুলো একটু বড় হয়ে আসবে। আমি এখানে যদি ক্লিক করি, এইটা সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এখন দেখেন এই লেয়ারের উপরেও চলে গেছে সবারই। রেখে ধরে আপনি এখানে বসায় দিতে পারেন, আপনার পছন্দ জায়গায় বসান। ওকে, এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম, আর্টবোর্ড 1 অ্যাক্টিভ করে দেবো, আর এই অনুযায়ী অ্যাক্টিভ হবে, আসবে সেন্টার চলে আসলো। কোনো কারণে এখানে ক্লিক করলেন, আপনি লেয়ার থেকে করবেন না। আর কোনো ওয়ে আছে কি? হ্যাঁ আছে। ভিউ থেকে আউটলাইন মোডে যাবেন, আউটলাইন মোডে গেলে ওর স্ট্রাকচারটা, ওর পাথগুলো সব দেখা যায়, ওয়ার ফ্রেম বলে এগুলো। তো পাথ সিলেক্ট করলেন, করার পর আপনি ভিউ থেকে আবার জিপিইউ প্রিভিউ কন্ট্রোল ওয়াই, এবার এটাকে সিলেক্ট আছে না, রাইট বাটন প্রেস করেন, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট চলে আসলো। আপনি লেয়ারে না যেতে পারেন, এইভাবে নিয়ে আসতে পারবেন। এরপরে আমরা দেখেন এখানে জানি অ্যাঙ্কর পয়েন্ট, যদি ডিরেক্ট সিলেকশন টুল ধরি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দেখায় আমাদের। অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টে একটা একটা একটা, তো এইটা দেখেন এইটা নিচে আছে, এই সাইডটা উপরে আছে। তো এই দুটোকে কিভাবে আপনি অ্যালাইন করবেন, সমান পজিশনে কিভাবে নিয়ে যাবেন, এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে কি ধরে আপনি ফ্রি হ্যান্ডে ধরে কিন্তু একে টেনে কিন্তু এই বরাবর নিয়ে আসতে পারতেছেন। এটাও হচ্ছে, কিন্তু আপনি অ্যালাইন করবেন জাস্ট। তো কি করবেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে আপনি অ্যালাইন করবেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকবে, এখানে ক্লিক করলেন, ক্লিক করে শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলেন, এই দুটো সিলেক্ট হলো। এখন আপনি যদি এইখান থেকে এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দেন, তো দেখেন এই দুটো সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। এইটার মানে বরাবর এটা, মানে এটা কি অবজেক্ট ছিল, এই জন্য এই অবস্থায় এটা আসছে। ঠিক আছে, এখন আপনার ডিরেক্ট সিলেকশনের কাজ শেষ, এটা সিলেক্ট হয়ে গেলে এইটাকে নিয়ে যান আপনি। এবার একে কিভাবে করবেন অ্যালাইন, একে করবেন হচ্ছে এবার আর্টবোর্ড অনুযায়ী একে এই আর্টবোর্ডে নিয়ে আসবেন। আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম সেন্টার, সেন্টারে চলে, মানে আমি সেন্টার দিয়ে দিলাম না, আর সেন্টার আসলো। আর এটা যদি দিয়ে দেন তাহলে তো একেবারে আর্টবোর্ডের সেন্টারে চলে যায়। তো একে আমি একেবারে বটমে বসাবো, দেখেন বটমে দিয়ে দিলাম, বটমে বসাবো। আর একে আমি কি করবো এখন, একে জাস্ট এই দুটো শেপে পিছনে পাঠাবো, রাইট বাটন প্রেস করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে চলে গেল। এতটুকু কি বুঝতে পারছেন? অ্যালাইন নিয়ে কিভাবে, আর্টবোর্ড অনুযায়ী কিভাবে হয়, কি অবজেক্ট অনুযায়ী কিভাবে হয়, সিলেকশন অনুযায়ী কিভাবে হয়। আচ্ছা, সাউন্ড গান আসতেছে কার? গানটা বন্ধ করতে হবে, গান বন্ধ করতে হবে, গান বন্ধ গান। এটা কি বোঝা যায়, বোঝা গেছে? একটু একটু কথা বলবেন। হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, সবাই ঘুমাই যাচ্ছেন কিনা জানি না। এখন দেখেন আমরা নেস্টেড গ্রুপ নামে একটা কথা শুনবো এখন। নেস্টেড গ্রুপ, নেস্ট মানে কি? পাখির বাসা, তাই তো? আমি ভুল বললাম কিনা? জি ভাই। এনইএসটি, নেস্ট মানে পাখির বাসা। তো পাখির বাসা তৈরি হয় কিভাবে? কোনদিন একটার পরে আরেকটা খড় বা একটার পরে একটা ছোট ছোট গাছের ডাল দিয়ে দিয়ে কিন্তু একটার সাথে আরেকটা জড়ায় জড়াইতে তৈরি হয়, তাই না? তো নেস্টেড গ্রুপ বলতে হচ্ছে ওই একটা গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ ঢুকাই দেয়া, লাইক এরকম। মানে আপনি একটা পাখি যখন একটা বাসা তৈরি করে, তখন একটা কাঠির সাথে আর একটা কাঠি জড়া দিয়ে 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 কিন্তু এগুলো করে, বা একটা খড়ের সাথে আর একটা খড়। এরকম আমরা গ্রুপগুলো অনেকগুলো গ্রুপ করতে পারি। যেমন দেখেন এখানে নেস্টেড গ্রুপ একটা গ্রুপ আছে, আর এইগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে। এই গ্রুপটা আছে, আমি গ্রুপটা সিলেক্ট করে যদি অবজেক্ট থেকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, এখন দেখেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল সব সিলেক্ট হচ্ছে। আমি কি করলাম, এই দুটোকে আমি সিলেক্ট করলাম, এটা কিন্তু সিলেক্ট করিনি। এই দুটো সিলেক্ট করে এটাকে রাইট বাটন প্রেস করে গ্রুপ, আবার অবজেক্ট থেকে আপনি গ্রুপ করতে পারবেন। এবার এই একটা গ্রুপ, এইটার সাথে এটাকে গ্রুপ করব, তাহলে এই গ্রুপের ভিতরে এটা ঢুকে যাচ্ছে না? মানে এই একটা গ্রুপ আছে অলরেডি, এবার এর সাথে এটাকে গ্রুপ করব। তো আমি এই গ্রুপ সহ এই সিঙ্গেল অবজেক্টকে ধরে রাইট বাটন প্রেস করে আবার গ্রুপ করলাম, তাহলে কি এইগুলো সব একসাথে গ্রুপ হচ্ছে। দুটোকে একসাথে গ্রুপ করলাম, মানে প্রথম একটা এই দুটোকে গ্রুপ করছি,
তারপর এই গ্রুপের সাথে এটাকে অ্যাড করছি, তাহলে কি দুটো গ্রুপ হয়েছে না এখানে? জি আচ্ছা আপনারা একটু কথা বলবেন, না বুঝলে আপনাদের অ্যান্সার দেন, না বুঝেন তাহলে তো সমস্যা। এখন এর সাথে আমি যদি এইগুলোকে আবার ধরলাম, এইগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে একটা গ্রুপ করে দিলাম। এখন এই একটা গ্রুপ আর এইখানে অলরেডি দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপকে আবার একসাথে আমি রাইট বাটন প্রেস করে আবার গ্রুপ করলাম, তাহলে একটা গ্রুপের ভিতর একটা গ্রুপ এভাবে ঢুকে গেছে না? এখন দেখেন জি মজার জি বিষয় হচ্ছে, এখন আপনি কিন্তু সবগুলো একসাথে ধরতে পারেন। তার কারণ কি, নেস্টেড গ্রুপ কেন প্রয়োজন? আমি এই গ্রুপটা ভাঙলাম, ভাঙার পরে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল না, এটা একটা গ্রুপ করে রাখছি, তাহলে এটা আপনি সরাতে পারছেন, এটা সরাতে পারতেছেন। এটাকে যদি ভাঙেন আবার, তাহলে এটাকে সরাতে পারতেছেন। তাহলে এগুলো কিন্তু একটা একটা থাকলে কিন্তু অনেক সময় সরে যাবে, জায়গাটা নষ্ট হয়ে যাবে। আপনি জায়গা মতো বসাইছেন, কিন্তু গ্রুপ না করার কারণে কিন্তু এগুলো ভেঙে যায়, জায়গা মতো আবার হিসাব কিতাব করে জায়গায় বসায় নিয়ে আসতে গেলে অনেক ঝামেলা হয়। এটা আপনার জায়গা মতো বসে গেছে, এটা একটা গ্রুপ করে দিচ্ছেন, এটা সিঙ্গেল, এটাকে আমি বসাতে পারবো। আবার এটা সব জায়গা মতো বসে গেছে, এটা গ্রুপ করে দিচ্ছি। তো এই গ্রুপগুলোকে আমি আবার ভাঙতে পারি, জোড়তে পারি। এই নেস্টেড গ্রুপ এই জন্য প্রয়োজন হয়। আপনি দেখবেন যারা কার্টুন ক্যারেক্টার বা এই ধরনের কাজগুলো করে, তাদের কিন্তু অনেকগুলো শেপ জুড়ে জুড়ে একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করতে হয়, হাত পা মাথা চোখ এইগুলো। তো এগুলো কি করে, মাথাটা একটা গ্রুপ, খালি মাথাটা একটা গ্রুপ হলো, তো এই গ্রুপটা কিন্তু এমনি এমনি হয় না, অনেকগুলো ছোট ছোট শেপ আলাদা আলাদা গ্রুপ করে। দুটো চোখকে একটা গ্রুপে রাখলাম, তারপরে মাথার চুলটাকে একটা গ্রুপে রাখলাম, দুটো কানকে একটা গ্রুপে রাখলাম, এগুলো গ্রুপ করে করে আবার একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপ জুড়তে হয়। হ্যাঁ, এখন এই যে গ্রুপ করলেন, এই গ্রুপ করার পরে এই গ্রুপটাকে আপনি সিলেক্ট করতে পারবেন কিভাবে? যে একটা এটা গ্রুপে টানলে তো আসছে, কিন্তু আমি সিঙ্গেল একটা নিয়ে কাজ করবো, সেটা কিভাবে করবেন? দেখেন গ্রুপ সিলেকশন টুল আছে এখানে, গ্রুপ সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলের নিচে গ্রুপ টুল, দেখেন গ্রুপ টুল আছে আর সিঙ্গেল টুল আছে। গ্রুপ টুল কোনগুলো? এই যেগুলো অ্যারো সাইন আছে না টুলের নিচে, এগুলোর ভিতরে অনেকগুলো টুল আছে, এগুলোকে গ্রুপ টুল বলা। সিঙ্গেল টুল হচ্ছে এগুলো যেগুলোতে আর কোনো টুল নেই। দেখেন যেগুলো এই যে নিচে একেবারে রাইটের বটমে এই যে ট্রায়াঙ্গেল মতো চিহ্ন থাকবে, এগুলো ক্লিক করলে এর সাথে আরো গ্রুপ টুল আছে। তো এই গ্রুপ, আমি ডিরেক্ট সিলেকশনের গ্রুপের ভিতরে যে গ্রুপ টুল সিলেক্ট করলাম। এখন আমি গ্রুপ টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টে আমি জাস্ট এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে। এখন এটা আমি কালার চেঞ্জ করব, আমি সিলেকশন টুলে গেলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করি, এটা কিন্তু আমি কিন্তু গ্রুপ, আমি কিন্তু এটাতে সিলেক্ট করে আমি যদি কালার চেঞ্জ করি, সবগুলোতে কিন্তু আসতেছে, কিন্তু একটাতে কিন্তু হচ্ছে না। তো গ্রুপ টুলের সুবিধা কি, আপনি গ্রুপ টুল সিলেক্ট করে যে কোনো একটাতে, ধরেন এটাতে কালার করবেন, জাস্ট এটাতে কালার করবেন, ও যে কোনো একটা ধরতে পারে। গ্রুপ শত গ্রুপ থাক, অনেকগুলো 100টা গ্রুপ একটার সাথে একটা জুড়ে বানান আপনি। এখন লাস্টেরটা আপনি সিলেক্ট করতে পারেন গ্রুপ সিলেকশন টুল থাকলে। দেখেন অনেক মজার না? আমরা আন্ডু করে দিলাম। তাহলে গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গ্রুপ সিলেকশন টুল আপনার প্রয়োজন হলে এভাবে কাজ করবেন। আর সিঙ্গেল আমরা অ্যাঙ্কর পয়েন্টকেও অ্যালাইন করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল আমাদের প্রয়োজন হয়, অ্যালাইন করতে পারি। তো এটা ছিল মোটামুটি অ্যালাইন নিয়ে একটা 28টা ব্রিফ। আর এগুলো কাজ করতে গিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন, কাজ করতে গিয়ে অনেক সমস্যা পাবেন, সেটা সলভ করার চেষ্টা করুন। না বুঝলে আমাদের জানাবেন, আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে আপনার বলবো। তো অ্যালাইন তাহলে কয় প্রকার একটু সবাই বলবেন? 3 প্রকার। কি কি বলেন তো কেউ? সিলেকশন অনুযায়ী অ্যালাইন করা যায়, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, আর অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে? ঠিক আছে। সিলেকশন কি, কতগুলো অবজেক্ট যেগুলো আপনি সিলেকশন করছেন শুধুমাত্র তাদের ভিতরে অ্যালাইন হচ্ছে। আর অ্যালাইন টু কি অবজেক্ট মানে অনেকগুলো সিলেক্ট করলেন, তার ভিতরে একটাকে বস দেখাই দিলেন যে এ বস, এ অনুযায়ী সবাই অ্যালাইন হবে, সো তার অনুযায়ী অ্যালাইন হবে, সে নড়বে না। আর অ্যালাইন টু আর্টবোর্ড হচ্ছে মানে যে আপনি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা গ্রুপকে সিলেক্ট করলেন এবং সেটাকে যখন অ্যালাইন করবেন ওই আর্টবোর্ড অনুযায়ী, আর্টবোর্ডটা যে সাইজ থাকবে তার টপ বটম সেন্টার লেফট রাইট এভাবে অ্যালাইন হবে অ্যাক্টিভ আর্টবোর্ডের। ঠিক আছে? এটা ছিল মোটামুটি আমাদের অ্যালাইনের ছোট একটা ব্রিফ। আমি এরকম এই প্র্যাকটিস ফাইলটা আপনাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। এটা অ্যালাইন করবেন, অ্যালাইনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনি যদি না বুঝেন তাহলে যখন কাজ করতে যাবেন তখন অনেক বিড়ম্বনায় পড়বেন। যেন আমি ক্যালেন্ডার ডিজাইন যখন দেব, তখন 4 মাসের বা 12টা মাসের এক পেজে একটা ক্যালেন্ডার করেন,
এই জায়গাগুলো সমানভাবে বসাতে গেলে এই যে এর যে ঘরগুলো যে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এর ছোট ছোট একটা ঘর নিতে হয় বা শেপ বলেন। ওই শেপটাকে কিন্তু সেম প্রপোর্শনে, সেম লাইনে এগুলো বসাতে গেলে কিন্তু আপনার ঝামেলা হবে। এই জন্য অ্যালাইনটা জানতে হবে। শুধু ক্যালেন্ডার না, আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, ওর সেন্টারে লোগোটা রাখবেন। ওই সেন্টারটাকে আপনি কিন্তু ড্র্যাগ করে ধরে সেন্টার ঠিক করতে পারবেন না, আপনাকে অ্যালাইন হেল্প করবে সেক্ষেত্রে। আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করবেন আর কি অবজেক্ট অনুযায়ী এগুলো। তো দেখেন অ্যালাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা রোল প্লে করে আপনার টোটাল ডিজাইনের ক্ষেত্রে। সো অ্যালাইনটা হেলাফেলার কোনো জিনিস না, এটা যদি আপনার মাথায় ক্লিয়ার ভাবে থাকে, ডিজাইন একটু নর্মাল হলেও অ্যালাইনের জন্য আপনার সেই ডিজাইন কথা বলবে। ঠিক আছে, তো আমি এই ফাইলটা দিয়ে দেবো, এবার অ্যালাইনে প্র্যাকটিস করবেন। আর এই রোবটটা বানানো আহামরি কোনো কাহিনী বিষয় না, আপনারা এটা পারবেন। যদি এরকম নিজে তৈরি করতেছেন তৈরি করতে পারেন। ঠিক আছে, এরকম তৈরি করতে দেখেন এই যে মাথাটা কিভাবে হয়েছে, এটা নিয়ে কি একটু সন্দেহ আছে? ওকে, আমি কিন্তু একটা শেপ নিলাম, দেখেন জাস্ট যে শেপগুলো আপনাদের দেখাইছিলাম এটা নিলাম। নেওয়ার পরে জাস্ট একটু খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নার গুলো ধরে আমি একটু রাউন্ড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, রাউন্ড করার আগে আমি এই যে কয়েকটা আছে এইগুলোকে টেনে আমি একটু বড় করে দিলাম, সিলেক্ট করে কিন্তু টান দিছি। এবার এইগুলোকে এটা ধরলাম, এটা ধরলাম, শিপ ধরে ধরে টেনে। রোবটের কি তৈরি হয়েছে? মাথা কিন্তু এইগুলো যদি একটু বেশি মনে হয়, এটা আর এটা সিলেক্ট করে আর একটু কমাই দেন যদি একটু বেশি মনে হয়। জাস্ট এগুলো আপনি কল্পনা করেন বা একটু প্র্যাকটিস করেন, এগুলো পিছনে একটু সময় দেন, আপনি পারবেন। এই যে হাফ, হাফ কিভাবে হয়, হাফটা আপনি তৈরি করতে পারবেন ইজিলি। যে ইলিপস নিলেন, এই বরাবর আপনি হাফ নিয়ে নেন, শিপ ধরলে এটা প্রপোর্শনটা ঠিক থাকে। শিফট এন্ড অল্টা যদি ধরেন এর সেন্টার থেকে, তো এই দেখেন এই হাফ, হাফ কিভাবে হবে? তো জাস্ট এই যে আপনার এইখানে দেখেন অনেকগুলো অপশন নেই ট্রান্সফর্মে, তো ট্রান্সফর্মে আপনি অনেক কিছু ট্রান্সফর্ম আপনার সবসময় কাজে লাগবে। এখান থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসবেন, ট্রান্সফর্ম এখানে এসে দেখেন এই যে ইলিপস হাফ করা যায়, এখান থেকে হাফ করা যায়। আমি যদি 360 এর হাফ কত একটু বলেন, আমি হিসাবটা বুঝি না। 180, কত বলেন? 360, এই সার্কেলটা তো 360 তাই না? হাফ 180। করলে 100। আচ্ছা, তা আমি 180 যদি ক্লিক করে দেখেন হাফ হয়ে গেছে, উপরের দিক দিয়ে চলে গেছে। তো আমি এটা যদি এর সামনে জাস্ট মাইনাস সাইন দিয়ে দিই, দিয়ে ট্যাব প্রেস করলাম, সরি আমার এটা 0 করে নিতে হবে। এরপরে আমি এখানে লিখে দিলাম -180, ট্যাব, হাফ হয়ে যাবে। উপর দিক দিয়ে হচ্ছে, তো আমার তো আমি চাচ্ছি নিয়ে আমার এই নিচের দিক দিয়ে থাকবে না, উপরে থাকবে। এটা কি করা সম্ভব? একটু দেখেন তো, কেউ একটু বলেন তো করতে পারবেন কিনা। যদি না পারেন সমস্যা নেই, এই সাইডে এ করে দিবে, এই সাইডে আর এই সাইডে দুই সাইডে দেখছেন। আচ্ছা, এই হাফ দেখেন এর সাথে মিলে কিনা, এর সাথে মিললো, মেলার পরে আপনার এখানে একটু যাইয়া বেশি অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরেন, একে ধরে একটু চ্যাপটা করে নিয়ে আসুন, আপনার পছন্দ অনুযায়ী চ্যাপটা করে নিয়ে আসুন। এই কর্নার দুটোকে, এই দুটোকে আপনি ধরতে পারবেন, হুম, দুটোকে ধরে আপনি কন্ট্রোল করতে পারবেন। সহজ তো। সহজ, সবই সহজ। ঠিক আছে, এগুলো নিজেরা চাইলে একেবারে তৈরি করতে, আর এই রাউন্ড গুলো তো এমনি পারবেন। এইগুলো আমি পেন টুল দেখাই দেবো, এগুলো কিভাবে করতে হয় সেটা পারবেন। তো ঠিক আছে, অ্যালাইন তাহলে গেল, আর এখানে একটু দেখাও দিলাম। আচ্ছা, এটা কেটে দিলাম, প্র্যাকটিস ফাইল যাবে। আমাদের পেন টুলের কাজ আছে আজকে। পেন টুল প্র্যাকটিস ফাইল জন্য কত নাম্বারে পেন টুল ভুলে গেছি, ওপেন করতে হবে সব। ওটা না,
একটা কথা বলা হয়, পেন টুলের যে বস সে আপনার ডিজাইনের বস, পেন টুলের যে বস সে ডিজাইনের বস। তো এই 6টা এখানে আমি 1 নাম্বারটা ফিট করব। তো 1 নাম্বার আছে এখানে, জাস্ট 1 নাম্বারে ক্লিক করে দিলাম। 6টা প্র্যাকটিস করাবো আমি এখান থেকে পেন টুলের উপরে, 6টা প্র্যাকটিস করাবো। এই 6টা প্র্যাকটিস একেবারে ইজি। 6টা প্র্যাকটিস যদি আপনার মাথায় ঢুকে যায়, আপনি যদি এটার পিছনে সময় দেন, তাহলে আপনি একেবারে পারফেক্ট হয়ে যাবেন পেন টুল। আমার প্রত্যেকটা কাজে আমি প্রজেক্ট ফাইল করে রাখছি, যেটাতে আপনাদের জন্য ইজি হয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যে কোনো দামি প্রতিষ্ঠানে যান, এইভাবে প্রজেক্ট ফাইল করে আপনাদেরকে দেখাও না, সিম্পলি কাজ করতে করতে দেখাবে। তো পেন টুল করার আগে আমরা একটা জিনিস দেখে আসবো। পেন টুলের যে বিষয়টা সেটা নিয়ে একটু দেখে আসি। সেটা হচ্ছে অনলাইন ক্লাস, সরি, এখানে একটা পিডিএফ ফাইল আছে, এটা একটু আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল? স্যার না। ওকে, এই যে আচ্ছা, হ্যাঁ, আপনাকে যে বিষয়টা বুঝতে হবে পেন টুল নিয়ে কাজ করার আগে, এইখানে কয়েকটা বিষয় আছে, এগুলো আপনার মাথায় নিতে হবে। আপনার অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট চিনে গেছেন, এই যে এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আর এই যে লাইনটা না, পাথ যেটাকে বলা হয়, এটাকে লাইন সেগমেন্ট বলে, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু পাথ, কিন্তু আপনি লাইন সেগমেন্ট বলবেন যখন আপনি ডিজাইন গুলো করবেন, লাইন সেগমেন্ট। আর এগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট। এইটা কেন এখানে ব্ল্যাক দেওয়া হয়েছে? ওইখানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে কিন্তু ব্লু মতো একটা কালার আসছে, আমি ব্লু দেই না, এখানে ব্ল্যাক রাখছি, মানে এটা সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, তাই জন্য এখানে বলা হয়েছে সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট এটা। আর অ্যাঙ্কর পয়েন্টের দুই সাইডে দুটো হ্যান্ডেল বের হয়, এরকম যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন আপনি, সাথে সাথে দুটো হ্যান্ডেল বের হয়। তো এইগুলোকে বলা হয়, এইটাকে আর এইটাকে, এই বোল্টটাকে না, এইটাকে আর এটাকে, এগুলোকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। মেন এই লাইনটা, এটাকে লাইন সেগমেন্ট বলবেন। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, একটা একটা একটা, এটার কালার এরকম, তার মানে এটা সিলেক্ট, এই জন্য সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট। আর এইগুলোকে ডিরেকশন হ্যান্ডেল বলে দুই পাশে। আর এটা হচ্ছে ডিরেকশন পয়েন্ট, এই যে পয়েন্ট। এই ফাইলটা আমি আপনাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেব, মুখস্থ করে ফেলবেন। আপনি এই যে গ্রাফিক ডিজাইনার, এটা আপনার মুখস্থ থাকতেই হবে, কাজ করতে গেলে কিন্তু আপনি না হারাই যান, ঠিক আছে? সো লাইন সেগমেন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেকশন হ্যান্ডেল, ডিরেকশন পয়েন্ট, ডিরেকশন হ্যান্ডেল, ডিরেকশন পয়েন্ট। ডিরেকশন পয়েন্ট এটা, এটা ডিরেকশন হ্যান্ডেল, এটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে এরকম কালারে ফিল হয়ে যায়, সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট, সিলেক্ট না, সাদা, এটা লাইন সেগমেন্ট। বেসিক জিনিসগুলো কিন্তু আপনার কাজের জন্য হেল্প করে। যদি না জানা থাকে, কাউকে প্রশ্নও করতে পারবেন না সে বিষয়ে। আপনি কাউকে পরিচয় দিলেন আপনি গ্রাফিক ডিজাইনার, তো ডিরেকশন হ্যান্ডেল কাকে বলে যদি না বলতে পারেন, লাইন সেগমেন্ট কি যদি না বলতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট কি না বলতে পারেন, এটা তো সমস্যা। ডিরেকশন পয়েন্ট কি, এগুলো সমস্যা। সো আমি আপনাদের প্রথমে বলছি, থিওরি বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করতে করতে যাব, যাতে আপনাদের কোনো জায়গায় যদি আপনি ইন্টারভিউ দেন, আপনাকে যেন রিজেক্ট না করতে পারে। তো ঠিক আছে, আমরা এবার চলে আসলাম। আসার পরে 1 নাম্বারটা আমি 1 নাম্বারটা ফিট করবো, জাস্ট এখানে গিয়ে 1 নাম্বারে ক্লিক করলাম, 1 নাম্বার ফিট হয়নি, তো আমি এখান থেকে অ্যাকচুয়াল সাইজ দিয়ে দিলাম, 1 নাম্বার ফিট হয়ে গেল অ্যাকচুয়াল সাইজ। এখান থেকে ফিট অন উইন্ডো 1 নাম্বারটা। এখন দেখেন আমি পেন টুল দিয়ে কাজ করবো, পেন টুল দিয়ে, তো পেন টুল দিয়ে কাজ করতে হলে এখানে একটা প্র্যাকটিস আছে, এটা দেখে দেখে নিজে করবেন। তো প্রথমে একবার
এখান থেকে এই প্র্যাকটিসটা করবেন আপনি এর উপর দিয়ে, তারপরে নিজে নিজে করবেন এটা। ঠিক আছে, তো আমি পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল। এই যে প্রথমে একটু জুম করে নিচ্ছি, এখানে এরকম জুম করে নেবেন। জুম করার সিস্টেমে বুঝাইছি, অল্ট্রা ধরে যদি আপনি মাউসের যে হুইলটা আছে অল্ট্রা প্রেস করে উপরের দিকে টানেন তো জুম হয়, নিচের দিকে অল্ট্রা ধরে রেখে নিচের দিকে করলে এটা জুম আউট হয়। তো এখানে ক্লিক করলাম আমি, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এটা দেখেন একটা রাবার মতো আসছে, অনেকের হয়তো রাবারটা থাকবে না, তো রাবারটা না থাকলে কিভাবে আনতে হয় এটা ইজি। তো দেখেন এখানে এই রাবার মতো আসছে, এটা হচ্ছে ডিরেকশন লাইন, কিন্তু এই যে রাবারটা যেটা বলা হচ্ছে রাবারের মতো ছোট গুলো ছোট লাইন। এই অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করলাম, স্টার্টটা এখানে এসে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এরপরে এই রাবারটা ছাড়াচ্ছে না, তো এটা কিভাবে ছাড়বেন? কিবোর্ডের ইএসসি প্রেস করুন, স্কিপ কি যেটা একেবারে বাম হাতের উপরে ইএসসি যে কিটা, জাস্ট চলে গেল। আপনি কিন্তু এখানে একটা দেখেন সিলেক্ট করে একটা লাইন কিন্তু তৈরি করছেন। এরপরে আমি এটা তো এখানে করলাম, এবার এই অনুযায়ী একবার এখানে প্র্যাকটিস করলাম, এই অনুযায়ী আমি এখানে প্র্যাকটিস করবো আবার। স্টার্ট পয়েন্ট এখানে দিলাম, তারপরে আমি নিচের দিকে নিয়ে আসছিলাম এরকম, তারপরে সামনের দিকে গেছিল এরকম, তারপরে এই বরাবর আসছিল এরকম, তারপরে আবার এদিকে আসছিল, তারপরে এখানে আসার পরে আমি কেটে দিছিলাম। জাস্ট প্র্যাকটিস, প্রথম স্টেপ এটা জিগজ্যাগ। পারবেন না? হ্যাঁ পারবো স্যার। এবার 2 নাম্বার দেখেন একটু কঠিন হয়ে, মানে যত সামনে যাবেন তত আস্তে আস্তে একটু ধীরে ধীরে আমরা কঠিন পর্যায়ে যাব। কঠিন মানে সেই কঠিন না, জাস্ট এই টেমপ্লেট ফলো করলে আপনার ইজি। 2 নাম্বারে দেখেন আমি এইখানে ক্লিক করলাম, একটু জুম করে নিচ্ছি, ক্লিক, লাইনটা সোজা হবে, তো ওই সোজা বরাবর আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে এইখানে ক্লিক করুন। আপনার যদি হাত অনেক সময় অনেকের হাত কাঁপাকাঁপি করে, তো সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ডের শিফট কিটা প্রেস করেন দেখেন একটা সোজা লাইন চলে আসে, লাইন আপনি উপরের দিকে নিয়ে গেলেও যাচ্ছে না, সোজা আছে, তো উপরের দিকে মাউসের কার্সার নিয়ে গেলেও যাচ্ছে না। শিফট ধরবেন মানে 45 ডিগ্রি বরাবরে ঘুরে। তো দেখেন আমি এখানে লাইন আছে নাই, আমি যদি এখান থেকে নিচের দিকে নিয়ে আসি 45 ডিগ্রি কিন্তু ঘুরে আসছে, এখানে এখানে আসতেছে, এই বরাবর কিন্তু আসতেছে না, 45 ডিগ্রি বরাবর আসতেছে। তো আমি এখানে নিয়ে গেলে তাহলে স্ট্রেট সোজা, তাহলে আমি এখানে পাইলাম এই ক্লিক, এরপরে শিফট ধরে এখানে এসে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, লাইনটা স্ট্রেট হলো। আপনার অনেক সময় কাজ করতে গিয়ে এরকম বেঁকে যেতে পারে, তো আমার জন্য বেঁকে না যায়, ক্লিক, এখানে এসে ক্লিক। এখানে দেখেন কিছু অংশ যদি এরকম নিচে থাকে, তো টেম্পোরারি আপনাকে হ্যান্ড টুল কি করে এই আর্টবোর্ডটাকে প্যান করতে দেয়, ধরে সরাতে দেয়। তো আমি পেন টুলে আছি, পেন টুলে থাকা অবস্থায় হ্যান্ড টুলে যদি হেল্প নিতে চাই, জাস্ট কিবোর্ডের স্পেস যে বারটা আছে, মানে লম্বা যে বারটা, লম্বা যে কিটা একেবারে নিচে থাকে স্পেস দেওয়ার জন্য, ওইটা প্রেস করবেন। দেখেন পেন টুল আছে না, ওইটা প্রেস করে ধরার সাথে সাথে হ্যান্ড টুলের মতো সাইড হয়ে গেছে, ধরে উপরে টেনে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এবার কিটা স্পেস বারটা ছেড়ে দিলাম, দিলে আবার পেন টুলের মতো টেম্পোরারি পেন টুল থেকে কিন্তু হ্যান্ড টুল অ্যাক্সেস দিয়েছিল, এখানে ক্লিক, স্কিপ দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, এই এরপরে আমরা এখানে জাস্ট ওই রকম এখানে একটা প্র্যাকটিস করে প্রথমে এখানে ক্লিক, এখানে এখানে স্টার্ট পয়েন্ট এখানে দেয়া আছে ক্লিক। তো আপনি যখন ক্লিক করবেন তখন একটা কাজ করবেন, দেখেন এইখানে আপনার কালার দেয়া আছে, আমি যদি কালার এখানে দিই রেড কালার দেখাচ্ছে, এরকম কেন হচ্ছে? এখানে ফিল কালার আছে। তাই সবসময় পেন টুল নিয়ে যখন কাজ করবেন তখন মানে মেন ডিজাইন করতে গেলে আপনার যদি এরকম খালি লাইন রাখতেছেন তাহলে ফিল কালারটা অফ করে দেবেন, ফিলটা অফ করে দেবেন, জাস্ট সিলেক্ট ফিলটা অফ করে নিয়ে কাজ করবেন। এরপর আমি পেন টুলে যদি যাই, ফিলটা অফ আছে না, এখন আর কিন্তু ওর ভিতরে ফিলটা আসবে না, এইটা আপনার কিন্তু থাকবে, স্ট্রোকটা থাকবে, কারণ স্ট্রোকটা যদি না থাকে তাহলে লাইনগুলো আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, ক্লিক করলাম, আর এখানে একটু দেখতে হবে, ক্লিক করলাম এখানে। এবার লাইনটা সোজা করতে গেলে তো খবর হয়ে যাচ্ছে, তো শিফট ধরলাম, আমরা জানি শিফট ধরলে এটা সোজাসুজি হয়, শিফট তারপর নিচের দিকে শিফট, দেখেন আপনার এবার শিফট হেল্প করতেছে এখানে উপরে এখানে। এইবার দেখেন 45 ডিগ্রি বরাবর, আর শিফট ধরলে 45 ডিগ্রি বরাবর চলে গেল, শিফট, এবার স্কিপ কি দিয়ে কেটে দিলাম। তো দ্বিতীয় নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল। যেমন আমরা এখানে যেমন আমরা অনেকগুলো কাস্টম ডিজাইন করতে গেলে লাইন টাইন গুলো নিয়ে আপনার সমস্যা হবে না। এরপরে 3 নাম্বার,
তো 3 নাম্বার দেখেন এবার রাউন্ড করা যায় কিভাবে, এবার দেখেন ডিরেকশন হ্যান্ডেল বের হয়ে গেছে, এইভাবে কার্ভ করতে হবে। এতক্ষণ সোজা দেখছিলাম, এবার বেঁকাতে হবে। পেন টুল ক্লিক, ক্লিক করে ছেড়ে দিলেন, দিয়ে এখানে এসে ক্লিক করলেন, কারণ অ্যাঙ্কর পয়েন্টে আপনার কানেকশন, আপনি কিন্তু এখানে ক্লিক করে করে এইভাবে কিন্তু ঘোরাতে পারবেন না। আন্ডু করে নিলাম, আন্ডু করলাম, অ্যাঙ্কর পয়েন্ট কানেকশন, যে আপনি একটা ক্লিক করেন মানে সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে, কিন্তু এখানে একটা কর্নার তৈরি করে দেবে, যেখানে ক্লিক করেন এইভাবে। আমার কিন্তু এটা হলে হবে না, আমার কি করতে হবে, ডিরেকশন হ্যান্ডেল বের করতে যদি আপনি চান, সেক্ষেত্রে ক্লিক করে মাউসের কার্সার ছাড়বেন না, ড্র্যাগ করে উপরের দিকে টান দেবেন। দেখেন এখানে বলছে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যেতে, এই সাইনটা আছে, ক্লিক করলেন, মাউসের কার্সার আমি ছাড়িনি, ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, দেখেন আমার সাথে সাথে ডিরেকশন হ্যান্ডেল রয়েছে। এই ড্র্যাগ করে টেনে শিফট ধরবেন, একবার স্ট্রেট লাইন হবে। এই যে ডিরেকশন হ্যান্ডেল, এই সবুজ সাইন মতো আছে, এখানে এনে ছেড়ে দিলাম, এরপরে দেখেন এটা রাউন্ড হয়ে আসতেছে। এরপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, ড্র্যাগ করে এখানেও এই বরাবর ডিরেকশন হ্যান্ডেলটা ড্র্যাগ করে ধরে নিয়ে আসবেন, মাউসের কার্সার শিফট ধরবেন, এই বরাবর এনে ছেড়ে দেন, রাউন্ডটা এবার কেটে দিলেন, রাউন্ডটা একেবারে অ্যাকুরেট হয়েছে। তো এই কেন ডিরেকশন হ্যান্ডেল দরকার, দেখেন ডিরেকশন হ্যান্ডেল যে আপনি বের করলেন, ক্লিক করলেন মানে এখানে স্ট্রেট লাইন কিন্তু এরকম হয়ে যাচ্ছে। ডিরেকশন হ্যান্ডেল বের করলে কি করে, একে ওর দিকে টানে, এই যে হ্যান্ডেলটা না, ওকে ধরে রাখবে। যেমন আপনি যদি কাউকে ধরে রাখেন, সে আপনার এখান থেকে ছাড়াই যেতে গেলে তার প্রেসার দেয়া লাগে। তো আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করলেন উপরের দিকে, এই ডিরেকশন হ্যান্ডেল দেখেন এই রাবারটাকে ওর দিকে টানতেছে, দেখছেন ওর দিকে টেনে রাখতেছে। তার কারণ আমরা যদি কার্ভ করতে চাই, সেজন্য আমাদের ডিরেকশন হ্যান্ডেল বের করতে হয়। তারপর এখানে ক্লিক করে নিচের দিকে টানবো, মানে দেখেন এখন নিচের দিকে, একে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসছে, এই লাইন নিচের দিকে নিয়ে আসছে এখানে। এবার আমি এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাবো, এখানে উপর দিকে নিচের দিকে নিয়ে আসবো, এই দেখেন নিচের দিকে টানতেছে, উপর দিকে, এই দুটো দুই দিক দিয়ে। এইভাবে আমরা কিন্তু এইভাবে ডিরেকশন হ্যান্ডেলটা আমাদের হেল্প করে কার্ভ করার জন্য। ক্লিক করলাম, ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলাম, শিফট ধরে, আমার উপর দিকে ধরে রাখছে, এখানে ক্লিক করলাম, শিফট ধরে ড্র্যাগ করে নিচের দিকে, শিফট ধরলে কি এই লাইনটা সোজা হয়, এই জন্য শিফট ধরতেছে। এইখানে একটু উপর নিচে হোক, এটা ডাজন্ট ম্যাটার, একটু পরে আমরা এটা সলভ করে দেখব। তাহলে কার্ভ করতে পারবেন তো। ডিরেকশন হ্যান্ডেল কিভাবে আপনাকে হেল্প করতেছে, যে রাবার যে লাইন সেগমেন্টটাকে ওর দিকে টেনে রাখতেছে, রাখার কারণে এটা কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। এরপর আমরা 4 নম্বর আর্টবোর্ডে যাব। 4 নম্বর আর্টবোর্ড এবার দেখেন আরো মজার, চিকজাক চিকজাক চিকজাক। জটিল মনে হচ্ছে নাকি আপনাদের? আপনাদের কি জটিল মনে হচ্ছে? না ভাইয়া। বুঝতেছেন তো, পারবেন তো সবাই? হ্যাঁ স্যার পারবো। তো তাহলে আমরা এবার 4 নাম্বারটা কিভাবে করি, তা আমরা জানি উপর দিকে ক্লিক করলাম, ড্র্যাগ করে শিফটটা ধরলে এই লাইনটা সোজা হয়। ফ্রি হ্যান্ডে করতে গেলে ঘোরাঘুরি করে, শিফট ধরলে লাইনটা সোজা হয়ে গেল, ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এইখানে ক্লিক করে ড্র্যাগ করে দেখেন এইখানে এই বরাবর নিয়ে আসছে, ছেড়ে দিলাম। এবার দেখেন এই নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসার কারণে এই দিক দিয়ে ওই রাবারটা এর দিকে টানতেছে, এই জন্য নিচের দিক দিয়ে হচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এবার উপরের দিকে গেলাম না, এই রাবার মানে এই ডিরেকশন হ্যান্ডেলটা উপরের দিকে, এই জন্য ওর দিক দিয়ে টানতেছে এখন, এটাই। এবারে নিচের দিকে নিয়ে আসছি, ড্র্যাগ করে নিচের দিক দিয়ে টানতেছে, তার কারণে এদিকে টানলে কার্ভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম উপর নিচে একটু হোক, সমস্যা নেই, আমরা ওটা সামনের 5 নাম্বার প্র্যাকটিস ওটা সলভ করব। ক্লিক করে ড্র্যাগ করে সোজা উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম। জাস্ট আমার উপর নিচে হচ্ছে কিনা আমরা সেটা দেখব। আমার এই লাইন বরাবর হচ্ছে না, সমস্যা নেই, আমরা আপাতত দেখে নিই যে আমার উপর নিচে এভাবে হচ্ছে কিনা।
ঠিক আছে? ভাই ডিরেকশন হ্যান্ডেলটা নিয়ে মানে ওখানে তো ছেড়ে দিলে হবে না, তাই না? না, এই যে বরাবর আপনি এই যে রাউন্ডটা কতটুকু করবেন, এই যে রাউন্ডটা কতটুকু হবে, ডিরেকশন হ্যান্ডেল যত দূর যাবে ও তত দূর থেকে টানবে। এটা যদি আমি এখান থেকে কমাই দিই, দেখেন এটাকে যদি আমি কমাই দিই, এইটাকে যদি খাটো করে নিয়ে আসি, তাহলে দেখেন এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আমি ওর সাথে অ্যাডজাস্ট করি, মানে এ করতে চাই, তাহলে কিন্তু ওর সাথেও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যেভাবে করতে চাই, পেন টুল নিলাম, নিয়ে আমি এবার থার্ড প্র্যাকটিসে আসবো, ফিফথ। এবার দেখেন সব উপর দিক দিয়ে, এতক্ষণ উপর নিচে দেখলে উপর দিক দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম, এখানে এইখান থেকে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এইবার দেখেন এই দিক দিয়ে টানলে তো ভাই হচ্ছে না, আমার তো রাউন্ডটা উপরের দিক দিয়ে, একটু ঝামেলা। এবার কি করবেন, একটু জুম করে নেন, এই যে ডিরেকশন হ্যান্ডেল না, টেম্পোরারি আপনি অ্যাঙ্কর, আচ্ছা আমি আপনাদের নামটা একবারে দেখাই দিই, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলে হেল্প নেবেন। এটাকে এখানে রাখলাম, এবার এটা আন্ডু করে আসি, জুম আউট করলাম, এইটাতে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে টুলটা না, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে, ডিরেকশন হ্যান্ডেলকে ধরার সুবিধা দেয়। ডিরেকশন হ্যান্ডেলটাকে আমি যদি উপরের দিক টেনে নিয়ে যাই, কারণ এই ডিরেকশন হ্যান্ডেল তো এই দিক দিয়ে রাবার ধরে রাখছে, পিছনের দিক দিয়ে নিচের দিক দিয়ে টানতেছে, একে যদি আমি ড্র্যাগ করে এই ডিরেকশন হ্যান্ডেলটাকে উপরে উঠাই দিতে পারি, তাহলে সে উপরের দিক দিয়ে তখন সুবিধা দিবে না। তো ওইটা যদি আমি নিতে চাই টেম্পোরারি, জাস্ট পেন টুলে আছেন, আপনি যেই পেন টুল বাদে এটা সিলেক্ট করবেন, সে কিন্তু পেন টুল ছেড়ে দিছে, আপনি হয়তো এটাকে ধরে ওই টুলে গিয়ে এটা উপরে নিয়ে আসবেন, কিন্তু পেন টুল কিন্তু আর নেই আপনার, পেন টুলে গেলে কিন্তু অ্যাক্সেস পাচ্ছেন না। টেম্পোরারি আপনাকে এটা নিতে হবে। টেম্পোরারি নিতে গেলে কি করবেন, কিবোর্ডের অল্ট্রা কিটা প্রেস করেন, দেখেন কিবোর্ডের অল্ট্রা কি প্রেস করলে টেম্পোরারি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুলের অ্যাক্সেস দিচ্ছে আপনাকে, এখানে কিন্তু সিলেক্ট আছে কিন্তু টেম্পোরারি, আপনি যেই অল্ট্রা কি ছেড়ে দিবেন সে সাথে সাথে পেন টুল যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ আপনার টেম্পোরারি ও অ্যাঙ্কর পয়েন্ট টুলে হেল্প সুযোগ দিচ্ছে। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এটাকে ধরলাম, ডিরেকশন হ্যান্ডেল অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ছাড়া ধরা যায় না, আর এটাকে একবারে ধরতে হবে। আপনি যদি মিস করেন, ফাঁকা দায় ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি যদি একবারে না ধরতে পারেন, তাহলে কিন্তু পেন টুলের অ্যাক্সেস চলে যাচ্ছে। তো আপনাকে একবারে ধরতে হবে। টেম্পোরারি আমি মাউসের কার্সারটা সুন্দরভাবে হ্যান্ডেলের পরে নিয়ে যান, দেখেন হ্যান্ডেল আপনার স্মার্ট গাইড বলতেছে হ্যাঁ হ্যান্ডেলের উপরে আছে, ড্র্যাগ করে ছাড়বেন না, ড্র্যাগ করে আবার বাম হাতে অল্ট্রা কিটাও ছাড়বেন না, ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেন, দেখেন ডিরেকশনের উপরে যাওয়ার পর আপনি উপর দিক দিয়ে আসছে, ড্র্যাগ করে নিচে। আবার টেম্পোরারি অ্যাঙ্কর পয়েন্ট টুলে হেল্প নেব, সেটা হচ্ছে অল্ট্রা কি প্রেস করলাম, টেম্পোরারি আসলাম, ড্র্যাগ করে দেবো। আপনাকে একবারে কিন্তু ধরতে হবে, টেম্পোরারি নিলাম একবারে ক্লিক করে ধরে ড্র্যাগ করে উপরে, ড্র্যাগ করে উপরে, তাহলে বুঝতে পারছেন তো কিভাবে এগুলো কন্ট্রোল করা যায়, ডিরেকশন হ্যান্ডেল। জি ভাই, বুঝছি। আচ্ছা, এরপরে এটা আমি একটু প্র্যাকটিস করব। ক্লিক, শিপ ধরলে লাইনটা সোজা হয়, শিপ না ধরলে লাইনটা তেরা বেঁকা হয়, সোজা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমার যে কাজটা হয়েছে এইটা আমার সোজা হয়নি, এইটা এই ডিরেকশন হ্যান্ডেল বেশি উপরে হওয়ার কারণে সোজাসুজি লাইনটা ঠিক হয়নি। তো আমি কি করতে পারি, আমরা জানি যে টেম্পোরারি অ্যাঙ্কর পয়েন্ট টুলের হেল্প নিলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা ডিরেকশন হ্যান্ডেল ধরতে পারি। অল্ট্রা কি প্রেস করে রেখে এটাকে ধরে আমি দেখেন একটু নিচে নামায় যদি নিয়ে আসি, দেখেন ওই লাইনটা এই বরাবর দিতে পারলাম। এরপরে এই যে ডিরেকশন হ্যান্ডেল এদিকে ছিল যেটা, সেটা আপনি পাচ্ছেন না, এখানে যদি ক্লিক করেন সেটা আপনি পাচ্ছেন না। তো কি করবেন সেক্ষেত্রে, আপনি একবারে যে কাজটা করবেন ড্রটা করে নেবেন, আমি একবারে ড্র গুলো করে নিলাম, আমার তেরা বাঁকা হয় হোক। ডিরেকশন হ্যান্ডেলে অ্যাক্সেস চলে গেলে আমি আবার ঝামেলা করবো, ও সরি ক্লিক ডাবল হয়ে গেছে, ক্লিক অল্ট্রা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ক্লিক অ্যাঙ্কর পয়েন্ট উপরে, শিফট ধরে ফ্রি হ্যান্ডে
প্যান করলাম। এবার আসেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে এগুলো ঠিক করেন, স্কিপ কি দিয়ে আমি কেটে দিলাম। এটা দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে জাস্ট আমার এখানে তো ড্র করার কোনো প্রয়োজন নেই, এই জন্য এটা ছেড়ে দিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাকে ধরলাম, ধরে আমি এই বরাবর এনে সাথে অ্যাডজাস্ট করলাম। এখন আপনার যদি মনে হয় এখানে এখনো ফিট হয়নি, তো আপনি এটা আবার ধরেন, ধরে আরেকটু নিচে নামায় এদিকে একটু সরায় টরায় আপনি করে ফিট করেন। এদিক দিয়ে আছে, এবার এটাকে যদি আমি একটু উপরে উঠাই, মোটামুটি ফিট। এইখানে একই অবস্থা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আপনি পাচ্ছেন না, এটা ঝামেলা। তো অ্যাঙ্কর পয়েন্ট পাইতে গেলে আপনি কি করবেন, আপনি জাস্ট সিলেকশন টুলে আসতে পারেন, বা ডিরেকশন টুলে, এই ডিরেক্ট সিলেকশন টুলে তো এখানে একটা ক্লিক করলে থাম করে দুটো বেরিয়ে আসলো, অ্যাঙ্কর পয়েন্টে বেরিয়ে আসলো। কারণ এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর ডিরেকশন হ্যান্ডেল বের হলো। পরে আপনি জানাবেন অ্যাঙ্কর পয়েন্ট টুলে ধরেন, একে ধরে আপনার পছন্দ মতো একে বসান। এবার এটাকে ধরেন, ধরে আপনার পছন্দ মতো বসাই দেন। এবার এইখানে আসলেন, তো এইখানে আপনি দেখেন যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন উল্টো পাল্টা হয়ে যাবে, কিন্তু আন্ডু করলে আবার আসবে। কিন্তু আপনি সহজভাবে কি করবেন, ডিরেকশন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলে ডিরেকশন টুল বেরিয়ে যাবে, তারপরে আবার আপনি এটাকে ধরে আপনার মতো করে কাজ করতে পারবেন। আর এগুলো নিয়ে কাজ করতে করতে আপনি অনেক শর্টকাট শিখে যাবেন। সো তখন আর আপনার এটা নিয়ে ঝামেলা হবে না। সিলেক্ট করলাম, সরি, ও ডিরেক্ট সিলেকশন টুল নেই এই জন্য বেরোচ্ছে না অ্যাঙ্কর পয়েন্ট। তো আশা করি আপনারা এইভাবে ঠিক করে নিতে পারবেন। আপনার ডিজাইন গুলোতে কোনো যদি তেরা বেঁকা থাকে এরকম, সেটা দুটো বের হয়ে গেল, এটাকে ব্যাস। তাহলে এই 6টা প্র্যাকটিস আপনারা করবেন, সিঙ্গেল সিঙ্গেল আর্টবোর্ড কে আপনারা প্র্যাকটিস করে করে পোস্ট দিতে পারেন। এগুলো প্র্যাকটিস একেবারে অ্যাকুরেট হওয়া চাই, কিন্তু অ্যাকুরেট হওয়া চাই, অ্যাকুরেট যেন হয়। এবার আসুন 6 নম্বর। 6 নম্বর আরো বিপদ, তাই না? কার আগে তো ছিল আবার উপরের দিক দিয়ে যায়, এবার লাইন শো চলে আসছে। তো পেন টুল সিলেক্ট করে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করলাম। দেখেন এখানে আপনি কিন্তু একবারে এটাকে ফিক্স করে নিতে পারেন, একে ঘোরালে কিন্তু এটার সাথে ঘুরতেছে। উপরে করলে বেশি, উপরে যত লম্বা করেন তত রাবার ব্যান্ড ধরে আমি জাস্ট করে নিচ্ছি, একবারে সরাই ঠরাই আমি ছাড়তেছি না, কিন্তু মাউস ধরে এর সাথে একবারে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম টেম্পোরারি, নিয়ে এই লাইনটাকে আমি সোজা দিয়ে দেবো। অ্যাঙ্কর পয়েন্ট যদি সোজা হয় তাহলে লাইনটাও সোজা আসবে। জাস্ট এটুকুই, শিফট ধরে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু নিচের দিকে লাইন আসবে না। দেখেন এবার কি করতে হবে, লাইনটা তো সোজা হলো, ক্লিক করে নিচের দিকে এভাবে টানতে হবে আপনাকে, উপরের দিক দিয়ে বেরোয় গেছে না, অল্টা ধরে একে আপনি এই বরাবর লাইন সোজা করে দেন, অথবা ও সরি, এটাকে আমি সোজা করে নিতে, জাস্ট শিফট ধরে এটাকে দেখেন লাইনটা সোজা হয়ে গেল। এবার এই দিক দিয়ে আছে, ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে একেবারে একসাথে অ্যাডজাস্ট করে দেন। এটাকে টুল দিয়ে এই বরাবর করে দিলেন, ক্লিক উপরের দিকে, কেন আমার এই কার্ভটা উপরের দিক দিয়ে আসতে হবে। এই লাইনটাকে আমি সোজা করে দিই, কলটা কি ধরে সোজা। এবার এটাকে এইভাবে, এই যে নিচের দিক দিয়ে দেখেন এখানে এখানে ডাবল অ্যাঙ্কর পয়েন্ট, আমার শিওর ডাবল অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে।
অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে আবার এই দিক দিয়ে টানলাম, টানার পরে দেখেন এখানে বেরিয়েছিল না, সমস্যা নেই, এখন বের হয়ে গেছে। অল্টা ধরে এখানে দিয়ে দিলাম, এটাকে অল্টা ধরে সোজাসুজি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আছে টানতেছি, বেশ জ্যাক করে টেনে একটু এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। উপরের দিকে এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাইতে হবে আপনাকে, কেন উপরের দিক দিয়ে আসবে, উপরের দিক দিয়ে। এখন আপনার এখানে দুটোর কাজ পড়ে গেছে, আমি এখানে একবার একটা ক্লিক করে দিলাম, দিয়ে আমি কেটে দিলাম, যার পরে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো এবার সিলেক্ট করে কাজ করে দিয়েছি। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবেন, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে কাজ করবেন। আবার সিলেকশন টুল ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে গেল। তো এটা ছিল আমাদের পেন টুল নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে আমাদের সিলেবাসে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম আর্টওয়ার্ক। আর্টওয়ার্ককে কিভাবে ট্রান্সফর্ম করতে পারবে। নিউ, হ্যাঁ কেউ কিছু বলতেছিলেন? এখানে আমি একটা শেপ নিয়ে নিলাম। এখন একে দেখেন আমি এই আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসবো, জাস্ট হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, একেবারে সেন্টার পর্যায়ে চলে আসছে, অ্যালাইন করে দিলাম। কিন্তু এরপরে এর আমি আরেকটা কপি নিলাম, অল্ট্রা ধরলে একটা কপি চলে আসে, অল্ট্রা ধরে টান দিবেন, কিবোর্ডে অল্ট্রা ধরে এরকম ড্র্যাগ করে টান দিবেন, একটা কপি আসবে। আপনি আবার এডিট থেকে কপি করতে পারেন, এডিট থেকে কপিও করতে পারেন। জাস্ট একে আমি সাইজটা একটু ছোট করবো, শিফট এবং অল্ট্রা ধরে জাস্ট কর্নার ধরে সাইজটা ছোট করে দিলাম। আবার আপনি ট্রান্সফর্ম থেকে কিন্তু উইজাইট কমাই এটা কন্ট্রোল করতে পারেন। এইখান থেকে দেখেন আমি কমাচ্ছি, এই লিঙ্ক ওয়ান আছে, এই জন্য দুই জায়গায় একইভাবে প্রভাব পড়তেছে, একইভাবে হবে। এটাকে আমি ছোট করে নিলাম, বা আর একটু, বা এটাকে কালার একটু চেঞ্জ করে দিতে পারি। এবার এটাকে কি করব দেখেন, রেফারেন্স পয়েন্ট অনুযায়ী, যে সেন্টার পয়েন্ট, এই যে রেফারেন্স যে এটা আছে এর অনুযায়ী এটাকে আমি ঘোরাবো। কিভাবে? এটাকে আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, যাকে ঘোরাবেন তাকে সিলেক্ট করবেন, আর এর রেফারেন্স পয়েন্ট কি সেটা আমরা দেখতেছি একটু পর। তো এটাকে সিলেক্ট করলেন, করার পরে রোটেট টুল নামে একটা টুল আছে, রোটেট টুলটা আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা সেন্টার চলে আসছে, এই যে সেন্টার পয়েন্ট দেখেন এখানে ব্লু মতো দেখাচ্ছে। তো ওটাকে আপনি যেখানে দেবেন ওই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী ও ঘুরবে। দেখেন আমি এখানে অল্ট্রা কি প্রেস করে এই যে অবজেক্ট আছে না, এর সেন্টার যেখানে, এখানে ক্লিক করে দিলাম, অল্ট্রা কি প্রেস করে এখানে ক্লিক করে দিলাম, এখানকার রেফারেন্সটা এখানে চলে আসছে, দেখছেন। এবার আপনার সামনে সাথে সাথে একটা প্যানেল চলে আসবে, এই যে রোটেটের একটা প্যানেল। তো এটা রোটেট হয় কি সার্কেল অনুযায়ী 360 ডিগ্রি না, যে কোনো সার্কেল। তো 360 ঠিক আছে, 360 কে আপনি ভাগ করে নিতে পারেন এখানে। আমি প্রথমে একটা করি, আমরা হচ্ছে 30 ডিগ্রি অনুযায়ী বা 30 ডিগ্রি অনুযায়ী আমরা এটা রোটেট করব, এই সেন্টার পয়েন্ট অনুযায়ী এটাকে করে ও এই 30 ডিগ্রি অনুযায়ী এইভাবে ঘুরতে থাকবে। তো রিভিউ দিয়ে দিলাম, দেখেন এইখান থেকে এখানে 30 ডিগ্রি, একটা কপি দিয়ে দিলাম, একটা কপি আসলো, এই কপিটা হয়েছে না। এবার কন্ট্রোল ডি যদি দেন আপনি, এটা রিপিট হবে। কন্ট্রোল ডি যদি দেন এটা রিপিট হবে। ভাইয়া একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এখন দেখেন আমি একে ঘোরাবো, এই শুধু আমি একটা দেখাচ্ছি, তার মানে রোটেট টুল কিন্তু একইভাবে কাজ করবে সব জায়গাতে। যে কোনো অবজেক্টকে আপনি রেফারেন্স দেখাই দেবেন যে এই অনুযায়ী তুমি ঘুরবা, তো ঘুরবে কি সার্কেলটা 360 ডিগ্রি অনুযায়ী ঘুরে। তো আমি এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে এই দেখেন এই যে সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্টটা এটা আপনি
আমি যদি এখানে এনে ক্লিক করি, জাস্ট অলটা ধরে এই যে অবজেক্টটা এর সেন্টার অনুযায়ী ঘোরাবো, তো এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে জাস্ট একে বললাম 360, তো আমি মনে করেন এবার আমি 40 ডিগ্রি অনুযায়ী করবো। এটা রিভিউ যদি দেন, তো এইখান থেকে এখানে 40 ডিগ্রি একটা কপি নিলাম, এখানে তো একটা ছিল, তো একটা কপি এখানে কপি। এবার কপিটা সিলেক্ট থাকা অবস্থায় কোনো কিছু প্রেস করবেন না, কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ডি ডি এ বি সি ডি, ওই ডি তে প্রেস, কন্ট্রোল কি ধরে রেখে ডি তে যতবার প্রেস করবেন ততবার একটা করে কপি হবে, রিপিট হয়। ঠিক আছে, আবার এটাকে আপনি একেবারে হিসাব করে দিয়ে দিতে পারেন। হিসাব করে দেয়া মানে আপনার দেখেন, নরমাল করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, আলট্রা সরি সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে 360 কে আমি কয় ভাগে ভাগ করবো, হয়তো 4 ভাগে 5 ভাগে, 360 ডিভাইডেড, এই ডিভাইডেড স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে হচ্ছে আপনি যদি 5 দিয়ে দেন তাহলে এইটা হচ্ছে আমরা কি জানি ভেক্টর গ্রাফিক্স না, তো এই ক্যালকুলেট খুব ভালো করতে পারে, একেবারে ন্যানো ক্যালকুলেটও করতে পারে, ন্যানো সেটা দিয়ে আপনি জাস্ট ট্যাব কি প্রেস করে দিবেন, 360 কে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগে 72 করে 72 ডিগ্রি করে আসে, কপি দিয়ে দিলেন, কন্ট্রোল ডি, আপনি কয় ভাগ করবেন সেটা আপনার টেনশন করতে হবে না, ওইভাবে ভাগ করে নেবেন। তো দেখি আমরা এখানে তো রেফারেন্স পয়েন্ট দিচ্ছি বারবার, এই যে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, এটা না রেখে আমরা কাজ করতে পারি কিনা, এটাকে সিলেক্ট করলাম, করার পর সেন্টার সরি রোটেট টুল অল্টা ধরে এই যে আর্টবোর্ডের সেন্টারটা যদি আপনি আপনি যেখানে সেন্টার দেবেন, এখানে মনে করেন এটা সেন্টার দেখাই দিবেন, ক্লিক করলেন, রেফারেন্স পয়েন্ট কিন্তু এখানে আসছে, ওই যে অবজেক্টটা দিয়েছিলাম মানে জাস্ট বোঝার জন্য যে এখান থেকে হবে। আপনি এখানে এবার 360 ডিভাইডেড 10 দিয়ে কপি দিয়ে দিবেন, কন্ট্রোল ডি দেন, ও অনুযায়ী এই যে রেফারেন্স আছে ওই অনুযায়ী কপি হবে সুন্দরভাবে। যে এরকম একটা সার্কেল নিয়ে নিতে হবে, কোনো কিছু নিতে হবে তা না, বিষয়টা এই যে রেফারেন্স পয়েন্টটা যে জায়গায় যাবে সেই অনুযায়ী কাজ করবে। এরপরে আছে এখানে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল। এখন পেন টুল আমরা শিখে গেছি, পেন টুল ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এসে এরকম দেখাই দিলাম, এখানে এসে আমি এরকম দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এবার এখানে এসে ক্লিক করে দিলাম। তো দেখেন আমি কি একটা কলসের মতো বা একটা ফুলদানির মতো একটা সাইড করলাম। এবার এটাকে আমি দেখেন ডাবল করে ফেলি, রিফ্লেক্ট টুল সিলেক্ট করলেন, সেন্টার এখানে আসে, জাস্ট এই বরাবর এই লাইনে অলটা ক্লিক করবেন, আপনার সামনে কি আসলো, রিফ্লেক্ট ভার্টিক্যালি, কপি। ঠিক আছে, আবার আপনি এরকম একটা আঁকলেন পেন টুল দিয়ে, জাস্ট এক পার্ট করলেন, অন্য পার্ট কিন্তু সেম প্রপোর্শনাল সেম মাপের কিন্তু হয়ে যাচ্ছে, আপনার কাজ কিন্তু কমে যাচ্ছে। এটা নিলেন, রিফ্লেক্ট টুল সিলেক্ট করলেন, এর সেন্টার অল্টা ধরে এখানে ক্লিক করবেন, এবার আমরা করব ভার্টিক্যালি হরিজন্টালি যদি দিই, জাস্ট একটা কপি, ঠিক আছে। আর এখানে আলাদা আলাদা দেখেন অনেকগুলো আছে না, এবার এই দুটোকে আপনি যদি আবার ঘোরান, এই দুটোকে একটা গ্রুপ করে দিলেন, গ্রুপ করে দিয়ে রোটেট টুল জাস্ট অল্টা প্রেস করে এখানে ক্লিক করলেন, এবার আপনি এটাকে প্রিভিউ কত ডিগ্রি অনুযায়ী দেওয়া যায়, এখান থেকে একটু ছাড়া গেছে, জাস্ট এবার ডি প্রেস করেন, এই হিসাবটা করে নেবেন, তো এখানে বড় একটা গ্যাপ হয়ে গেছে, এই হিসাবটা করে নিলে তাহলে আপনি কিন্তু সুন্দর একটা ফুলও তৈরি করে ফেলতে পারতেছেন।
ঠিক আছে? তো দেখেন রোটেট টুল, রিফ্লেক্ট টুল এভাবে কিভাবে কাজ করে। এখন আপনি এইগুলো করলেন, করার পরে এইগুলোতে কালার দেবেন কিভাবে, বা এইগুলো সব একসাথে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে এই যে শেপ বিল্ডার টুল আছে, পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট বাকেট টুল, এটা সিলেক্ট করলেন। করার পরে আপনি এখানে সোয়াস প্যানেলে যাবেন। সোয়াস প্যানেলে গেলে ইমিডিয়েট যে কালারটা আছে এর পাশের কালার গুলো দেখেন। এর ভিতরে দেখেন রেড আছে, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। এখানে দেখেন সেন্টারটা দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করি, এখানে ইয়েলো আসলো। তারপর জাস্ট কিবোর্ডের অ্যারো কি প্রেস করুন, কিবোর্ডের অ্যারো কি রাইট ক্লিক করলেন, দেখেন এখন সেন্টারে ব্লু আসছে, গ্রিন আসছে, গ্রিন। এরপরে আপনি যদি রেড দিতে চান জাস্ট রেড নিয়ে আসবেন, কিবোর্ডের অ্যারো কি প্রেস করতে থাকবেন, ও কিন্তু অল্টারনেটিভ ও চেঞ্জ হতে থাকবে। এরপরে আপনি এখানে দেবেন, এখানে ইয়েলোতে আছে, এখানে দেবেন আপনি হয়তো গ্রিন, গ্রিন নিয়ে আসতে হবে আপনার। এখানে একটু খেয়াল করেন, দেখবেন গ্রিন চেঞ্জ হচ্ছে, গ্রিন কখন যাচ্ছে, গ্রিন আসছে সেন্টারে, ক্লিক করবেন। এরপরে এটাতে আপনার গ্রিনের পরে রেড ছিল, তো এটাতে রেড দিবেন। রেড নিয়ে আসতে গেলে তাহলে এখানে সসে দেখাচ্ছে বাম সাইডে, তাহলে লেফট অ্যারো কি প্রেস করবে। অনেক মজার না বলেন? জি ভাই, অনেক মজা। তো দেখেন এইগুলো আপনি কিন্তু সুন্দর একটা রকমারি বিশাল ব্যাপার স্যাপার। ঠিক আছে, আমরা যতটুকু দেখলাম এইগুলো নিয়ে কাজ করব। রোটেট টুল, রিফ্লেক্ট কিভাবে কাজ করে, পেন টুল কিভাবে কাজ করে। পেন টুল যদি সবগুলো প্র্যাকটিস করবেন, পেন টুল দিয়ে কিন্তু অনেক কিছু করলাম। পেন টুল প্র্যাকটিস করবেন, আর ওইখানে অ্যালাইন শিখলেন, সবগুলো কম্বিনেটরে কাজ করবেন। আমি এই রিলেটেড আপনাদের কিছু হোমওয়ার্ক আছে এখানে, এই হোমওয়ার্ক গুলো আপনাদের ইসে শেয়ার করে দেব। হোমওয়ার্কের ভিডিও আছে অলরেডি, সেগুলো শেয়ার করে দেব। 5 নম্বর ক্লাসে, 4 নম্বর ক্লাসে গুগল ক্রোম লোগো তৈরি করতে হবে, ফ্লাওয়ার তৈরি করতে হবে, সুন্দরভাবে ল্যান্ডস্কেপ তৈরি করতে হবে। ল্যান্ডস্কেপের ভিডিও আছে, সুন্দরভাবে দেখবেন ভাই। একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলেই তবে না মজা। ঠিক আছে, একটু কষ্ট করবেন তবে না মজা। ভিডিওগুলো দেখবেন, দেখে বাড়তে একটু একটু চাপ নেবেন, নিলে দেখেন ডিজাইন গুলো করা কোনো বিষয় না, কনসেপ্ট জাস্ট লেগে থাকলে আপনার হয়ে যাবে। নিয়মগুলো সুন্দরভাবে শিখতে হবে। রোটেট টুল, রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট মানে কি, অল্টারনেটিভ রিফ্লেক্ট করে দিচ্ছে। আমরা আয়নাতে দেখলে আমাদের ছবি রিফ্লেক্ট হয় না, আমি এখানে দাঁড়াইছি, বা আলো সরি ছবি রিফ্লেক্ট হয় না ওইভাবে। বা আপনি যদি কোন আয়নাকে সূর্যের দিকে ধরেন, ওই আয়নার কাছ থেকে ওই আলো রিফ্লেক্ট হয়ে যায় না, এরকম জি রিফ্লেক্ট টুল আমার কি করলো, এক পাশের ডিজাইন আরেক পাশে করে দিলাম, মানে এক পাশের ডিজাইনটা করলাম, অন্য পাশে আমার সেম ভাবে আপনি এই পাশে যদি এইভাবে নিতে যাইতেন, রিফ্লেক্ট টুল না ব্যবহার করে এভাবে যদি পেন টুল দিয়ে আঁকতেন, সেম করতে গেলে আপনার সেই খাটুনি ছিল না বলেন, একই মাপে নিয়ে আসতে গেলে। হ্যাঁ সেটা কিন্তু রিফ্লেক্ট টুল কমাই দিল। এখন দেখেন এটা দুটো আলাদা, এটা আমরা অ্যাড করা সামনের ক্লাসে দেখাবো। তারপরে এখানে দুটো একসাথে সিলেক্ট করে দেখেন, পেন বাকেট টুল যেখানে পাইছিলেন, শেপ বিল্ডার টুল জাস্ট এইখানে এর মধ্যখানে একটা টান দিয়ে দেবেন, একটা সিঙ্গেল লাইন। ঠিক আছে, আপনারা ফুল তৈরি করেন অনেক সুন্দর, এরকম ভাবে ফুল তৈরি করতে পারেন, এরকম এই সাইডে আরেকটা দিয়ে। ঠিক আছে, তো এটা আপনি আগে কয়টা হিসাব করবেন, কয়টা দিবেন, সেইভাবে হিসাব করে নেবেন, নিয়ে তারপরে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর সামনের ক্লাসে যে কোঅর্ডিনেটের বিষয়গুলো আমি কিন্তু প্রশ্ন করব, আপনারা বলবেন। আমি রেকর্ডটা এখন পজ করে দিই। যে বিষয়টা আপনাদের বলবো, আপনারা যখন এটা শিখতেছেন, তো আমি ইন ডিজাইনটা শুরু করতেছি। ইন ডিজাইনের লাইভ ক্লাস হবে, আপনারা আমাদের পাবলিক গ্রুপে তার নোটিশ পাবেন। তো লাইভ ক্লাসে জয়েন করবেন, এটা আমরা ইউটিউবে করব লাইভ গুলো। ঠিক আছে, ওই ভিডিওটা অটো এখানে থাকবে, ওটা সবার জন্য পাবলিকলি। ইন ডিজাইনটা শিখলে আপনার কাজগুলো আরো অনেক প্রফেশনাল টাচ আসবে। গ্রাফিক ডিজাইনের জন্য বেস্ট হচ্ছে, মেন তো হচ্ছে এটা কবে Photoshop। আছে এটা? এটা আমি কালকে জানাবো আপনাদের এই আমাদের পাবলিক যে গ্রুপটা আছে ওইখানে একটু থাকবেন। তো যত সফটওয়্যার শিখবেন তত আপনি অ্যাডভান্স, যত সফটওয়্যার শিখবেন তত আপনি অ্যাডভান্স, আপনি অন্যদের থেকে আগায় থাকতেছেন। স্কিল থাকলে কি, আল্লাহ না করুক, কেউ যদি কখনো একটা অ্যাক্সিডেন্ট করেন, চলার ক্ষমতা যদি হারাই যান, হাত দুটো যদি চালু থাকে, আপনি কিন্তু এই স্কিল বিক্রি করে খেতে পারবেন।
সো হাতের কাজ এমন একটা জি জিনিস, আর অবশ্যই। টেকনোলজি আমাদেরকে কিন্তু ঘরবন্দি করে দিচ্ছে। আপনি ঘরে বসেই সারা দুনিয়ার কাজ করতে পারেন। সো আপনি একটা চেয়ারে কোনো রকমে বসে হাত দুটো সচল থাকলে আর মাথাটা যদি কাজ করার চোখে যদি দেখতে পান, তো আপনি বস। আর এই যে ফ্রি ক্লাসগুলোতে কেউ যদি থাকে, ছোট ভাই ব্রাদার, তাদেরকেও জয়েন করাবেন। আমি চাই অনেকেই শিখুক। আমি অনেক কষ্ট করে এগুলো শিখছি ভাই। আমি ডিপ্লোমাটা করতে গেছি, আমার অনেক কষ্টের টাকা নিয়ে গেছিলাম ডিপ্লোমা করতে, অনেক পরিশ্রম করছি আমি এক সময়। ঠিক আছে, তো এটা অনেক ইজি, জাস্ট আপনাদের ইচ্ছাটা থাকতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। স্যার আপনিও ভালো থাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। ওকে ভালো থাকবেন ভাই। স্যার আপনিও ভালো থাকবেন। ওকে ওকে। আচ্ছা, কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের অ্যাক্টিভনেস দেখতে চাই, আর আমি স্যার আপনাদের খুব ভালো স্যার। আর আপনাদের হচ্ছে রিভিউ কিন্তু আমি আমার পেজে দেখতে চাই। আপনারা একটু কষ্ট করবেন, একটু সাপোর্ট দিবেন। আর যদি সম্ভব হয় ছোট ভাই ব্রাদার থাকে অনলাইন রিলেটেড ইন্টারেস্টেড বা এরকম স্কিল, তো আমাদের পাবলিক যে গ্রুপটা আছে সেখানে ইনভাইট করবেন। তাদের ভালো লাগলে তারা কিছু না কিছু শিখলো। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর কালকে মলাইদা যদি দেখা করেন তো আমাকে একটু ফোন দিয়ে দিয়েন, তাহলে আমাদের স্যারও আ- আছে, আচ্ছা, তাদের সাথে দেখা কালকে হয়ে মনে যাবে। হয় দাদা আসবে না, কালকে আমার একটা পরীক্ষা আছে তো ভাই, এই জন্য আমি আচ্ছা একটু এই ওষুধ দিকে থাকবো। ঠিক আছে, তো ভালো থাকেন আমি তাহলে। চাচ্ছিলাম মানে দাদা আসলে একসাথে মিট করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ঠিক আছে।